রাস্তা দিয়ে মোটামুটি 300-400 মিটার হেঁটে এলাম। এই হচ্ছে গিয়ে সোনপ্রয়াগ গাড়ি স্ট্যান্ড। মানে আপনি গাড়ি করে এলে শেয়ারগাড়িতে সোনপ্রয়াগে আপনি এখানে নামাবে। এই দেখুন এখানে লেখাও রয়েছে সোনপ্রয়াগ। তো আগেরবার এসে আমাদেরকে এখানেই নামিয়েছিল, আমরা এখান দিয়ে হেঁটে গেছিলাম। এবারও তাই করব। এখানে চলে এসছি এবার এখানে, এখানটা দিয়ে নামার রাস্তা, গাড়িগুলো নেমে যায় এখান থেকে আর ওদিক থেকে বেটায়। তো আমরা এবার এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব, কারণ আমাদের উদ্দেশ্য রয়েছে আজকে হাঁটা, মানে আমার আর কি বলতে পারেন। তো অ্যাটলিস্ট আগে গিয়ে শেয়ারগাড়িটার সামনে গিয়ে পৌঁছাই, তারপরে গৌরীকুণ্ড পৌঁছাই। গৌরীকুণ্ড পৌঁছে লকার রুমে ব্যাগটা জমা করব, যদি একটু টুকটাক কিছু খাবার হয় খাবো, খেয়ে হাঁটা লাগাবো একদম কেদারনাথে। দেখুন প্রচুর লোক ট্রেক করে চলে এসছে আর আমরা শুরু করছি। এটা নিয়মই এখানে, তাই এক পক্ষ আসবে এক পক্ষ বেরিয়ে যাবে। বছর একদম শেষ সময় এসেছি বলতে পারেন, আর কটা দিনই মাত্র খোলা রয়েছে। তো চলুন দেখা যাক। আগের বার এসেছিলাম দুর্গাপুজোর সময়, প্রচণ্ড ভিড় পেয়েছিলাম, বিশেষ করে কেদারনাথে। বদ্রীনাথে অত ভিড় পাইনি, বাট এবারে কী হয় দেখা যাক। কারণ মাঝে ধস নামার জন্য অনেক দিন যাত্রা বন্ধ ছিল। আর এবছর শুরুর দিকে যখন এসেছিলাম গঙ্গোত্রী গোমুখ করতে, তখন তো ভিড় ফেটে পড়ছিল একদম কেদারনাথে, মানে লোকে দর্শন না করেই চলে যাচ্ছিল 4-5 দিন থেকে দাঁড়িয়ে থেকে। দেখা যাক এবারে কী কী ফেস করতে হয়। ওই সামনের দিকে রয়েছে গৌরীকুণ্ড, ওদিকে যাবো আমরা। তা দেখিয়ে দিই, কেদারনাথ দেখাচ্ছে এখান থেকে 23 কিলোমিটার। তিজুকি নারায়ণ মানে এই রাস্তাটা চলে যাচ্ছে তিজুকি নারায়ণের দিকে, তাহলে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আর গৌরীকুণ্ড এখান থেকে 5 কিলোমিটার। তো এখন যাবো গৌরীকুণ্ড। দেখতে পাচ্ছেন মাল্টি লেভেল কার পার্কিং রয়েছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছেন বা এখান থেকে গাড়ি ভাড়া করে হরিদ্বার থেকে নিয়ে ঘুরছেন, গাড়িগুলো এখানে রাখতে পারবেন। আর যারা 2 হুইলার নিয়ে আসছেন তাদের জন্য এখানে মাল্টি লেভেল বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তাই গাড়ি নিয়ে এলে আগামী দিনে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। তো চলুন আমরা এবার সামনের দিকে যাব গৌরীকুণ্ডের পথে। এই চেকপোস্টটা দেখলেন, এখান থেকে ঢুকলাম। মোটামুটি আমরা এবারে সোনপ্রয়াগের যে একদম প্রপার যে বাজার বা মার্কেট এরিয়া বলতে পারেন, সেখানে চলে এলাম। এখানে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে থাকার জন্য রুম পেয়ে যাবেন, ডরমিটারিও পেয়ে যেতে পারেন। এছাড়াও খাবার দোকান প্রচুর পেয়ে যাবে। আর এখানে তাছাড়া রয়েছে আপনাদের জন্য এখানে ক্লক রুম রয়েছে, যারা ব্যাগপত্র রেখে যেতে পারবেন। আর এখানেই হয়তো সামনে পারমিট চেকিংয়ের ব্যাপার রয়েছে। তো আমার অনলাইনে 4 ধামেরই পারমিট করা রয়েছে, বাট এই মুহূর্তে 4 ধাম আমি করছি না, বাট করে রেখেছিলাম যেহেতু একটা গোটা স্লট নিয়েছি বলে। তো চলুন সামনে গিয়ে দেখি কোথায় কি হচ্ছে, পারমিটের ব্যাপারটা কী আছে আগে দেখে নিই, তারপর আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে। এই দেখুন প্রচুর এখানে থাকার ব্যবস্থা, আলাদা করে আর ইন্ডিভিজুয়াল কিছু করছি না, কারণ করার সময় মতো নেই। প্রচুর থাকার জায়গা। এই ভেতরের দিকে ওই ওপরের দিকে এটিএম পেয়ে যাবেন, এসবিআইয়ের কোনো অসুবিধা নেই। অজস্র খাবারের দোকান ঠাকান রয়েছে, ক্লক রুম রয়েছে। ব্রো দেখি সামনে গিয়ে ব্যাগপত্র রাখার চেষ্টা করবো। এটাতে অনলাইন আমার করা ছিল, কিউআর কোডটা স্ক্যান করলো, করে আমাকে ছেড়ে দিল। এবার আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো। তো এখানেও প্রচুর খাবার দোকান রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে। তো এবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। গিয়ে একটা ছোট পুল বা বেল ব্রিজ রয়েছে, সেটা টপকালেই আমরা ওই শেয়ারিং সুমোগুলো পেয়ে যাব, যেগুলো 50 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে একদম বলতে পারেন গৌরীকুণ্ডের মার্কেট। এটা তো সোনপ্রয়াগে মার্কেট হয়েছে, গৌরীকুণ্ডের মার্কেটে পৌঁছে দেবে। তো তারপর ওখান থেকে আমরা চলে যাবো হাঁটতে হাঁটতে একদম কেদারনাথের উদ্দেশ্যে। দেখুন এখানে লেখা রয়েছে ডরমিটারি অ্যাভেলেবেল রয়েছে, ক্লক রুম অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যারা সস্তায় বাজেটে থাকে তারা থাকতে পারেন। তো চলুন যাওয়া যাক। লাঠি কিনতে হবে, এখনই লাঠিটা কিনছি না, এই জন্য যে 2খানা ব্যাগ রয়েছে, লাঠিটা সামলাতে পারবো না। তো ওখানে পৌঁছে গিয়ে লাঠিটা কিনবো, হয়তো একটু বেশি দামও পড়তে পারে। তো চলুন দেখি কি হচ্ছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেদারনাথ এই ভিডিও আসছে। দেখছেন এদিক দিয়ে এলাম, আর এই যে সেই বললাম ব্রিজটা, বেল ব্রিজ, এই ব্রিজটার ওপারটাতে গেলেই গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এপারেও থাকে, এখন নিচ্ছে না, অতটা রাশ নেই বলে, নাহলে এপার থেকেও নেয় অনেক সময়। এর কোনো ইয়ে নেই, যে যেখানে পারবেন টাক করে উঠে পড়বেন, 50 টাকা গুঁজে দেবেন, দিয়ে যেখানে নামাবে সেখান থেকে আপনার হাঁটা শুরু হয়ে যাবে। তো চলুন আমরা একদম সামনাসামনি চলে এসেছি অনেকটাই। এখান থেকে গৌরীকুণ্ড আর 5 কিলোমিটার মতো, তার জন্য 50 টাকা নেবে, বুঝতে পারছেন।
পার কিলোমিটার 10 টাকা, হাইফাই ব্যাপার এখানে। মানে তীর্থ করতে আসি না পয়সাটা আসি বুঝতে পারা যায় না, একটা ব্যাপার স্যাপার। তো চলুন গিয়ে গাড়িতে উঠি, যেতে যখন হবে। আর চার আপনি হেঁটেও যেতে পারেন, যে আপনার যদি এনার্জি থাকে, মনে হয় যে এই 5 কিলোমিটারও 22 কিলোমিটার সঙ্গে হাঁটতে পারবেন, তো হেঁটে নেবেন, 50 টাকা বেশি যাবে। বাট এখন আর সেটা করছি না, গাড়ি নিয়ে নিচ্ছি। একটা গাড়িতে উঠেছি, এবারে পাশে সিট পেয়েছি সিঙ্গেল, পাশে একটা সিট ফাঁকা, কেউ এসে বসবে। পিছনে মোটামুটি 8 জন মতো হয়ে গেছে, 10 জন হলেই গাড়ি ছেড়ে দেবে। মানে 500 টাকার বাজেট আর কি, পুরো গাড়িটা নিলে 500 টাকা, পার হেড 50 টাকা। তো দেখা যাক, 10 মিনিট লাগে পৌঁছে। গাড়িতে উঠেছিলাম, গাড়ি এখানে নামিয়ে দিল। কারণ কি, পরপর গাড়ি লাইন দাঁড়িয়ে গেছে অটোর মতো, আগে ওরা যাবে না, কিছু বললেও যাবে না। তো রোজকার ব্যাপার, আগের বারে এসে দেখেছি এটা। এখান দিয়ে মোটামুটি এখন 200-250 কিলোমিটার মানে 200-250 মিটার হাঁটতে হবে, 200 থেকে 250 মিটার মতো, 200 কিলোমিটার বলে দিচ্ছি, টেনশানে ভুলভাল বলে দিচ্ছি। তো এখনও এখান থেকে 200-300 মিটার মতো হাঁটতে হবে। তো হাঁটলে গৌরীকুণ্ডের ওই মার্কেটটা পাবো। তো ওখানে দেখি কোথাও একটা ক্লকরুমে কিছু রাখবো ব্যাগপত্র রেখে, একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মিন্স ওই টয়লেটটা করে বেরিয়ে যাবো। তো চলুন দেখা যাক। মোটামুটি ঘড়িতে বাজছে 12:20, আশা করছি একটা যাত্রা শুরু করে দিতে পারবো। দেখুন কদিন আগে যখন এই ল্যান্ডস্লাইড হয়েছিল, তার এখনও ছাপ হয়ে গেছে, সব একদম ক্ষয়ে ক্ষয়ে পড়ছে আর কি। এখানে কিন্তু সব কিন্তু তার দিয়ে, কিন্তু দেখুন ইয়াগুলো জুম করলে দেখতে পাবেন, তার দিয়ে কিন্তু ইয়েগুলোকে লক করা ছিল। তো তার ফার ছিঁড়ে বেরিয়ে গেছে কিন্তু, নিচে এই দিকগুলো দেখুন, এখানেও কিন্তু তার দিয়ে সব আর কি বোল্ডার করা ছিল, তো বোল্ডার ভেঙে বেরিয়ে গেছে। খুব জোর খিদে পেয়ে যায় চলার সময়। যেমন পিছনে হাইটা দেখতে পাচ্ছেন, এখানে সেই ছোলে বানিয়ে দিচ্ছে, এটা হরিদ্বারে বানিয়ে দেয়। এই 40 টাকা দাম নিল। এগুলো খিদে পেয়েছে, খেয়ে নিই, হারা যাচ্ছে না। এখানে ফুড স্যালাড পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, 50 টাকা 40 টাকা বিভিন্ন দামে, যেটা আপনার ভালো লাগে আপনি খাবেন আপনার মন মতো। একটা ফুড চাট, যেমন এখানে তরমুজ রয়েছে, আপেল রয়েছে, শশা রয়েছে, পেঁপে রয়েছে, আমরা ঠিকঠাক এটা খাওয়াটা। তো একটা ফুড চাট নিয়ে নিলাম, 50 টাকা দাম এটা। এখানে এটা ঠিকঠাকই বলা যায়, জাস্টিফাই আর কী বলবো। তো কেনার পালা এখন খাবার। দেখছেন ওপর থেকে একটা ছোটো ঝর্ণাধারা পড়ছে, আগেবার এখান দাঁড়িয়ে প্রচুর ছবি তুলে যাবে আমি আর ম্যাডাম। আর এদিকে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। তো আমাদের এখন যাত্রা শুরুই হয়নি বলতে পারেন, শুরু করব। একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ একটু ফল টল খাওয়া দরকার, খেয়ে নিলাম। তো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোবো। দেখছেন রাস্তাটা চলে যাচ্ছে, এটা গৌরী মানে কুণ্ডের দিকে যাচ্ছে। আপনাকে এখানে চান করতে পারেন যারা ইচ্ছুক। ওই যখন জুম করে দেখাচ্ছি, অনেকে এখানে চান করছে। তারপর এখানে চান করার পরে তারপরে হাঁটা শুরু করতে পারেন, পবিত্র হয়ে একদম পুজো দেওয়ার জন্য। বাট আমি এই মুহূর্তে চানের রিস্ক দিচ্ছি না, একবার অলরেডি ঠান্ডা জলে হরিদ্বার থেকে চান করেই এসেছি। তো সামনে এগিয়ে যাবো, চলুন দেখা যাক কী দেখাতে পারছি আপনাদেরকে। হোটেল প্রিন্স হোটেল ক্লকরুম, এখানে ব্যাগটা জমা করে দিলাম, 100 টাকা নিল আমার। পিঠারে ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি, এবারে ভাড়া লাগাবো জোরসে। তো মোটামুটি ঘড়িতে এখন বাজছে 12:50। তো দেখা যাক, সরু গলির ভেতর দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে। একটা স্টিক নিয়ে নিয়েছি, 30 টাকা দাম পড়লো। অনেকগুলো দোকান দর করলাম, 50 বলতে বলতে একটা দোকান 30 পেলাম, নিয়ে নিলাম। আর এই দিকে একটা সিঁড়ি উঠে যাচ্ছে, এই সিঁড়ে চলে যাচ্ছে জিএম মিল গৌরীকুণ্ডের দিকে, অনেকটা উপরে যেতে হবে। ব্যাগটা আমরা দেখাচ্ছি আপনাদের, দেখুন লেখাই রয়েছে টুরিস্ট রেস্ট হাউস গৌরীকুণ্ড, অনেকটা উপরে যেতে হবে। খুব সুন্দর থাকার ব্যবস্থা, ডরমিটারিও আছে, রুমও আছে। এখানে আমরা আগেবার ছিলাম। তো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, কিন্তু রোদ্দুর রয়েছে। তো আমাকে আবার করাতে হবে। পুরো 1টা বাজে, একটা মোটামুটি যাত্রা শুরু করছি আমি কেদারের পথে। দেখতে পাচ্ছেন এখনো যে মেন গেটটা থাকে, সেই গেটটা অব্দি এখনো আমরা এসে পৌঁছাইনি। আর এদিকটা ব্যারিকেড করা রয়েছে, এখানে প্রচুর লোক
আসছে যাচ্ছে, আর এখান থেকে ঘোড়াগুলোকে পাওয়া যায়। যারা ঘোড়া নেবেন মনে করছেন এখান থেকেই পাবেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে এই নিরীহ পশুদের ওপর অত্যাচার না করে নিজে হাঁটবে। এখানে ঘোড়া স্ট্যান্ড, ঠিক আছে, আর এদিক দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা। তো চলুন আমরা আবার হেঁটে উঠবো। তো এবার ওপরে যাব। আর চলার পথে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ঘোড়ালাদের রাস্তা। স্টিপনেস কোনো প্রবলেম না, প্রবলেম শুধুমাত্র এই ঘোড়ালাদের অত্যাচার। তো আমি যেটা করি, ঘোড়াওয়ালা, ঘোড়া সাওয়ারি এবং ঘোড়া তিনটাকে উদুম মারি, কিচ্ছু করার নেই। কোনো ভদ্র দেখানো এখানে আমার জায়গা নেই, আমি এটা করে থাকি। আপনারা কেউ সাপোর্ট করতে পারেন, না করতে পারেন, বাট আমার চলার পথে যে অবস্টাকেল হবে, বাধা বিপত্তি হবে, তাকে আমি সরিয়ে দেবো যেভাবেই হোক। তো আমি এটা করি, ভালো মন্দ আমি জানি না, আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। তো হাঁটা শুরু করলাম। যাক, বৃষ্টিটা কমে গেছে, রোদ্দুরটা আছে, এটা একটা বাঁচা। একটা সময় মোটামুটি হাঁটা শুরু করে দিয়েছি ওই গৌরীকুণ্ডে মার্কেট থেকে। তো দেখি কতদূর কি যাতায়াত করতে পারছি, কত সময় পৌঁছাতে পারছি। 4-5 ঘন্টা তো লাগা উচিত, তার বেশি লাগে না কম লাগে সেটা এখন দেখা। মানে 5 ঘন্টা লাগলে অ্যাটলিস্ট 6টায় পৌঁছে যাওয়া উচিত। তো দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছাচ্ছি। পাহাড়ে একটু রাত নামতে বা সন্ধ্যে নামতে সময় লাগে, 6টার মধ্যে পৌঁছাতে পারলে দর্শন হয়তো হয়ে যাবে। এই দেখুন ঘোড়াই ঘোড়া চলার পথে, মানুষ আর কি চলবে। এই দেখুন পুরো রাস্তাটাকে ঘোড়া রাস্তা বল করে রেখে দিয়েছে, কাজ নেই কাম নেই, ঘোড়া রাস্তা বল করে রেখে দিয়েছে। আর ওরা আপনাকে ডিস্টার্ব করে গোটা রাস্তা জুড়ে, যাতে আপনি বাধ্য হয়ে ঘোড়াটা নিয়ে নেন। আর আমার ব্যাপার হচ্ছে ওই 3জনকেই মারা হবে, কোনো ব্যাপার না। তো চলতে থাকি। আবার বৃষ্টিটা চলে এলো, বৃষ্টিটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তো বৃষ্টির জন্য একটু চাপ হচ্ছে, কারণ ব্যাগপত্র ভিজে যেতে পারে, তাই আমাকে শেল্টার নিতে হতে পারে। বৃষ্টিটা থামলে একটু জোরে হাঁটতে পারবো। তো হাঁটা শুরু করলাম। একটা তো ভিডিও করা সম্ভব নয়, কারণ অবভিয়াসলি অক্সিজেনের একটা ফ্যাক্টর থাকবে। যতটা পারবো আপনার দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এটাই সেই গৌরীকুণ্ডের গেট, এখান থেকেই মেনলি যাত্রা শুরু হয়। তো এখান থেকে ধরা হয় 23 কিলোমিটার। তো 23 কিলোমিটার যাত্রা পথ চলবো, কিন্তু পথে একটা অবস্টাকেল তো ছিলই, ঘোড়া। এখন একটা জুটলো, সেটা হচ্ছে বৃষ্টি। রোদ্দুরও রয়েছে আর বৃষ্টিও রয়েছে, তো বুঝতে পারছি না কি করব। তো এই নিয়ে এগোতে হবে। তো এখন ফোনটা আপাতত বন্ধ রাখছি বৃষ্টির জন্য, পরে আবার ফিরছি। রাস্তাটা দেখুন কি ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তার মধ্যে আবার বৃষ্টি, তার মধ্যে আবার এই ঘোড়ার পটি, মানে সব মিলে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার। বৃষ্টিটা আচমকা নেমে গেল, চলাপথে ছিলই না যখন বেরিয়েছিলাম। একদম মেঘমুক্ত আকাশ ছিল। সামনে এখন একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি। ওয়াটারফলস বলা ভুল হবে, ওয়াটারফলস কাম ওয়াটার ক্রসিং, ওটাকে পেরিয়ে যেতে হবে। তাই একটু ঠিকঠাক জুতো পরে আসতে হবে। ভালো জুতো না থাকলে পা ভিজে যেতে পারে, সেটা আপনার জন্য ট্রাভেল হতে পারে। বুঝে দেখুন। তো পার হয়ে চলে এলাম। তবে ঠিক আছে, বৃষ্টির একটু কমে গেলে খুব সুবিধা হয়। ওই ওপরের দিকে আমাদের যেতে হবে। এখান থেকে কিছুই বুঝতে পারবেন না, একটা করে বাঘ ঘুরবেন আর মনে হবে আর কত দূর আর কত দূর। তো মনে হচ্ছে বৃষ্টিটা একটু কমছে, হয়তো কমলেই ভালো, নাহলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। জল কাদায় হাঁটতে পারছি না, ক্যামেরা ইউজ করতে পারছি না। তো দেখা যাক, পরে আবার ফিরছি। দেখুন নিচে রাস্তা, ওই দিয়ে আস্তে আস্তে আমরা উপরে উঠছি। আরও যেতে হবে। বৃষ্টি পড়ার জন্য বেশি ভিডিও করতে পারছি না, ফলে যে রাস্তাগুলো ভেঙে যে ছুঁড়েছে ল্যান্ডস্লাইডে, সেগুলো দেখাতেও পাচ্ছি না। আর এই ঘোড়ার অস্বস্তি, তার সাথে বৃষ্টি, সব ভিজে যাচ্ছে আমার জিনিসপত্র। আর যে ব্যাগটা নিয়ে এসেছি, এই ব্যাগটা তো রেন কভার নেই, এটা তো একটা ছোটো পাউচ টাইপের ব্যাগ। মেন ব্যাগটা তো লখনৌ জমা করে দিয়েছি, তারপরে বৃষ্টিটা নামলো, নাহলে বড়ো ব্যাগটাই নিয়ে আসতাম। খুব চাপ হয়ে গেল, যদি জ্যাকেট ট্যাকেটগুলো ভিজে যায় সারাদিন ভিজে পড়ে থাকতে হবে। হ্যাঁ, নিউমোনিয়া অবধারিত একবারে। তো চলি এখন। আর এই রাস্তায় একটাই প্রবলেম, কোথাও কোনো লেখাই থাকে না যে কত কিলোমিটার এলাম। মোটামুটি 45 মিনিট মতো হাঁটা হয়ে গেছে, বাট কতটা হেঁটেছি এখন কিছুই বুঝতে পারছি না। কখন একটা ল্যান্ডমার্ক আসবে, ইন্ডিকেটার আসবে। তো এই দেখুন রাস্তা এমনি ঠিকঠাকই, কিন্তু কথা হচ্ছে গিয়ে বৃষ্টি হওয়াতে রাস্তাটা খুব পিছল হয়ে গেল, স্লিপারি হলো।
আর ঘোড়ার পটিগুলোতে পা পড়লে আরও স্লিপারি হচ্ছে, ঘোড়া ওগুলো গায়ে ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে, মানে যাতা অবস্থা। চলতে থাকি, দেখি কতক্ষণে কি করতে পারি। দেখুন ধাপে ধাপে সিঁড়ি করা আছে, আর এদিকটা যদি ঘোরাই দেখুন একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগে ওয়াটারফলটা দেখতে, ফাটাফাটি লাগছে। আর এই রাস্তা আস্তে আস্তে চড়াই থেকে চড়াই দিকে চলে যাচ্ছে। তো বৃষ্টিতে বেশি ভিডিও করতে পারছি না, ফোনটা ভিজে যাবে বলে, যতটা পাচ্ছি দেখাচ্ছি শেল্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে। বৃষ্টি আর কুয়াশায় ছেয়ে গেছে মেঘে। দেখুন ওইদিকে একটা ওয়াটারফলস জুম করে দেখায়, অসম্ভব সুন্দর ওয়াটারফলসটা। দেখুন বৃষ্টি ভেজা রাস্তা, তার মধ্যেই চলছি। সবই ঠিক ছিল, বৃষ্টি না নামলেই শুধু হতো, ব্যাস বাকি সবই ঠিক ছিল। অনেকটাই পথ চলতে হবে, যদিও যা দেখলাম বৃষ্টির মধ্যে মোটামুটি 1 ঘন্টা 3 কিলোমিটার মতো হাঁটা হয়েই গেছে। তো হয়তো বৃষ্টি না হলে তো একটু বেশি হাঁটতে পারতাম। তো চলুন দেখি কতদূর কী করা যায়। যেতে তো হবে, মাঝে সাথে ফিরতে পারবো না। ব্যাপার হচ্ছে গিয়ে রেনকোটটা গায়ে হচ্ছে, আর তাহলে ব্যাগটা ভিজে যাবে আবার, এই ব্যাগের আবার রেন কভার নেই। তো সেই জন্য এমনভাবে পড়তে হয়েছে যে ব্যাগটাও বাঁচে, আমারও কিছুটা বাঁচে, কারণ ব্যাগের মধ্যে রাতে জ্যাকেট ইনার এগুলো রয়েছে, ওপরে গেলে সব পড়তে হবে, সেগুলো ভিজে গেলে আরও বিপদ বাড়বে। আর বারবার ভিডিও বার করে করতে পারছি না, বৃষ্টিতে ফোনটা ভিজে যাচ্ছে বলে। তো অল্প অল্প করে দেখাচ্ছি, আর কি করব। এর মধ্যে জঙ্গল চটি ক্যাম্পের সামনে চলে এসেছি। এখানে আমরা চাইলে মেডিসিন পেয়ে যাবেন, সব রকম সাহায্য, খাওয়া দাওয়া তো রয়েছে, অজস্র দোকান, তবে দাম একটু বেশি থাকবে, সেটা নিয়ে কিছু করার নেই, খেতে আপনাদের হবেই চলার পথে। আর যদি ড্রাই খাবার আনেন তো ঠিক আছে, তাহলে আর কি। তবে জঙ্গল চটি থেকে এগিয়ে পড়ি। এই জায়গাটাতেই কদিন আগে ধস নেমেছিল ভয়ঙ্কর রকমভাবে। তারপরে সেনারা নতুন করে দেখুন একটা টেম্পোরারি রাস্তা, আবার মানে ওই রাস্তাটাকেই টেম্পোরারিভাবে করে দিয়েছে, এই যে কদিন যাত্রাটা বাকি আছে সেই কদিনের জন্য। তারপরে হয়তো বন্ধ হয়ে গেলে হয়তো আবার পার্মানেন্টলি বানাবে। দেখুন কীভাবে ধসটা নেমেছে, বুঝলেন, পুরো এই জায়গাগুলো উড়ে চলে গেছে একবারে। এবং রাস্তাটা অতটা অব্দি ছিল, ঠিক আছে, উড়ে কতটুকু সরু হয়ে গেছে। তো যখন রাস্তাটা ছিল না, লোককে ওইখান থেকেই নিচে নামতে হতো, নিচে নেমে এখান থেকে উঠতে হতো এই রাস্তাটা দিয়ে। দেখুন রাস্তাটা কিন্তু ছিল এইখান থেকে, এই যে লাল ব্যারিকেডগুলো দেখছেন, এইখান থেকে রাস্তাটা ছিল, ঠিক আছে। এখন রাস্তাটাকে ওই ওপর থেকে করা হয়েছে, ওই ওপর থেকে রাস্তাটা এখন করা হয়েছে। তো বুঝতেই পারছেন এখানে সারা বছরই এরকম ল্যান্ডস্লাইড হয়। তো বুঝে শুনে আসবেন, বর্ষাকালে অবশ্যই আসবেন। দেখুন আমি অক্টোবরের শেষে এসেছি, বন্ধ হওয়ার কদিন বাকি, তখনও বৃষ্টি হচ্ছে, মানে কখন যে কী হয় পাহাড়ে কেউ জানে না। তো আমাকেও তাতেই গড়াতে হবে, অনেকটা পথ এখনও বাকি আছে। এখন বৃষ্টি পরে পুরো কুয়াশা আর মেঘে ঢেকে গেছে। আর এখানে দেখুন ওয়াটারফলসটা পড়ছে, দেখুন ঝরঝর করে একদম দিয়ে পড়ছে। এখানে কাতারে কাতারে চলেছে ঘোড়া আর মানুষ একসাথে। এখানে দেখুন আমার ওয়াটারফলসটা ঝরঝর থেকে নামছে, আর এর মধ্যে দিয়েই চলেছি। করার নেই, মানে ঘড়িতে এখন জাস্ট 3টে বাজে, ওয়েদার দেখে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। মানে হাঁটা শুরুতেই বলেছিলাম যে পাহাড়ে অনেকক্ষণ আলো থাকে, তাই সন্ধ্যে নামার আগে হয়তো পৌঁছে যাবো, বাট পুরোপুরি একদম বুমেরাং হয়ে এমন অবস্থা যে পৌঁছানোর তো আমার গল্পই নেই। আর 3টের মধ্যে যেন অন্ধকার হয়ে গেল, মানে আগামীতে তাড়াতাড়ি অন্ধকার হবে, কী হবে বুঝতে পারছি না। মোটামুটি হিমবালি অব্দি এসছি, তো দেখা যাক। এরপরে ছোটা লিঞ্চলি আছে, বড় লিঞ্চলি আছে, তো ওই ধাক্কাধাক্কি করে চলতে হচ্ছে। ভাবুন 7 কিলোমিটার মতো আসা হয়ে গেছে, তারপরে ঘোড়াওয়ালা বলছে 6 থেকে 7,000 টাকা পার ঘোড়া পড়বে। বুঝতে পারছি এদের খাই রেট কত, মানে আরও 5 কিলোমিটার আগে, মানে শুরু থেকে গড়িগুন থেকে ধরলে হয়তো 10,000-12,000 টাকা বলবে, আমরা ব্যাপার স্যাপার। তো যারা আসবেন চেষ্টা করে একটু ফিট হয়ে হেঁটে আসার, এই ঘোড়া ঠোড়াগুলো না নেওয়ার, কারণ এইভাবে ফিট তো হয় না, বিশ্বাস করুন। ওই ঘোড়ার পিঠে চড়ে মন্দির দর্শন করে আসলাম, ওটাতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া যায়, ফিট তো হয় না। তো সেটা না করে হেঁটে করুন, ভালো হবে, আপনারই পূর্ণ হবে, আমার কিছু হবে না। ভীমবাড়িতে এখানে এলাম, এখানে এসে 2টো রাস্তা হয়েছে। এই একটা রাস্তা নেমে যাচ্ছে,
আর এই একটা, তো এটা দিয়ে যাবো। এটাই পুরোনো, এটা নতুন, এটা অনেকটা ঘুরে যেতে হয়। ওই যে দেখুন ওখানে জিগজ্যাগ হয়ে যেতে হয়। আর এটা সিঁড়ে গিয়ে সামনে একটা পুল টপকালেই হয়ে যায়। তো গিয়ে পুলটা টপকাবো, সামনে ওই দেখতে পাচ্ছি পুলটা। কিছুটা ওয়েদার চেঞ্জ হয়েছে, মানে একদম কুয়াশায় ঢেকে গেছিলো বৃষ্টির পরে, সেটা কিছুটা রিল্যাক্স হয়েছে আর কি, মানে একটু ক্লিয়ার হয়েছে আর কি বলতে বলা যেতে পারে। তো এই ওই রাস্তাটা যদি নিতাম তাহলে আমাকে এই জিগজ্যাগ রোড দিয়ে ওইভাবে যেতে হতো। আর আমি যাবো হচ্ছে গিয়ে এই সোজা রাস্তা দিয়ে, আর ওই সামনে দিয়ে গিয়ে রাস্তাটা পার হবো। এই যে দেখাচ্ছি আপনাকে, এই যে এখান দিয়ে লোকে পার হচ্ছে দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে গিয়ে পারটা হবো। তো চলুন ওখানে পার হয়ে একটা দোকানে হয়তো বসবো, একটু কিছু খাবো দাবো। এখন যদি বিকালে চাটাও খাওয়াইনি, চা বিস্কুট খাবো। আর যদি কিছু ভালো খাবার মতো পাই, ম্যাগি আলু পরোটার মধ্যে যদি ঠিকঠাক মনে হয় তাহলে কিছু একটা খাবো। কারণ সব রাস্তায় চলতে গেলে গায়ে একটু এনার্জি থাকাটা দরকার, কারণ উইদাউট এনার্জি এত কিছু হাঁটা সম্ভব না, এই ট্রেকগুলো করা। তো আপনাকে খেতে হবে, মানে না খেয়ে বেশি করে আপনি হাঁটতেও পারবেন না। বেশিও খাবেন না যাতে হাঁটতে অসুবিধা হয়, আর কমও খাবেন না যাতে হাঁটতে না পারেন। তো সামনে গিয়ে খাওয়া দাওয়া করবো। আরেকটা ওয়াটারফল, ঝর্ণা যাই বলুন, মানুষ ওখানে যাচ্ছে, ছবি তুলছে। আর এটা জলটা তলা দিয়ে এরকম বেরিয়ে চলে যাচ্ছে, আর ওই পাশে ওই রাস্তাটা যাচ্ছে। তো আমার পিছনে সেই ঝর্ণাটা, লোকে যাচ্ছে ছবি তুলছে, সেলফি তুলছে, যা করে মানুষ। আমি তো একা জলাপথে খুব একটা ছবি তোলা হচ্ছে না, স্কুলে হয়তো পুরো পাজল হয়ে যাবে, জামা কাপড় পুরো ভিজে, দেখুন পুরো ঘোড়া ইসে ভর্তি নোংরাতে একবারে। তো দেরি করার লাভ নেই, এগোতে থাকি। গিয়ে একটু বসবো কোথাও, খাবো দাবো, তখন না কিছুক্ষণ কথা বলবো। হ্যাঁ, বৃষ্টির জন্য অনেকটা সময়, এনার্জি সব কিছু নষ্ট হলো। আর রাস্তাটা এমনভাবে ড্যামেজ হলো বৃষ্টি হওয়াতে, যে এখন এই রাস্তায় এই লাঠি স্কিড করছে, জুতো স্কিড করছে, ঘোড়া স্কিড, মানে ইচ অ্যান্ড এভরিবডি স্কিড করছে। তার জন্য একজন আরেকজন গায়ে হুমড়ি খেয়ে পড়ছে, যেটা চলার জন্য খুব প্যাথেটিক হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে এরকম রাস্তা। তো সেজন্য বেশি ক্যামেরা করা রিস্ক হয়েছে, কারণ ক্যামেরার দিকে তাকিয়ে চলাটা পথ খুব চাপ হয়ে যাচ্ছে, সেজন্য বেশি রিস্ক নিচ্ছি না। এখন এই জায়গাটা একটু শুকনো পেয়েছি বলে ভিডিওটা করছি, আর কথা বলতে বলতে যাচ্ছি, থামছি না, মোটামুটি চলছি। মাঝে একবার রেনকোটটা পরার জন্য থেমেছিলাম, তাহলে সেইভাবে এখন অবধি চলছি। মোটামুটি 3 ঘন্টা হতে চলছে, এখনও থামিনি সেইভাবে। তো হাঁটাটা কন্টিনিউ রেখেছি, যেহেতু একা আছি, চাপ নেই, কারণ নিজের মর্জির মালিক, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ চলতে পারবো। এই চলছি, থামছি না, কারণ থেমে গেলেই বডি অনেকটা ছেড়ে দেবো। অনেকক্ষণ একটু বসি, একটু বসি, না বসে এই গতির হেরফের করছি। কখন একটু জোরে হাঁটছি, তখন একটু আস্তে হাঁটছি। বাট হ্যাঁ, রেগুলার যে গতিটা থাকে সেটা হয়তো আজকে আর ম্যানেজ করতে পারছি না, কারণ অবভিয়াসলি এই পরিস্থিতির জন্য, যে রাস্তা। কারণ নাহলে আমি মোটামুটি চেষ্টা করি ঘন্টায় 3.5 থেকে 4 কিলোমিটার হাঁটা পাহাড়ে, মানে সে অমরনাথেই বলুন, বা আগেরবার যখন কেদারনাথে এসেছিলাম তখনও বলুন। বাট এবারে সেটা বোধ হয় আমি রিচ করতে পারছি না, কারণ এবার ওটা মোটামুটি ওই 2:45 থেকে 3-এ নেমে এসছে। কারণ পথের এই ব্যবস্থা, তারপরে গায়ে জামাটা ভিজে রয়েছে, ঠান্ডা লাগছে, সেখানে চলতে অসুবিধা হচ্ছে। তো সব কিছু মিলেই একটু ভজকট হয়ে রয়েছে ব্যাপারটা। তো চলছি, দেখা যাক আগামীতে আর কত তাড়াতাড়ি কী করতে পারি। ভেবেছিলাম 5 ঘন্টার মধ্যে কভার করে নেবো, বাট দেখা যাক করতে পারি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কেদারনাথে এপিসোড চলছে। দেখুন খরস্রোতা মন্দাকিনী কুলকুল বেগে বয়ে আসছে সশব্দে, মানে এত আওয়াজ আমার কথা শোনা যাচ্ছে না। আমাকে ওই সামনের পুলটা দিয়ে ওইখানে যেতে হবে, আর ওই ওপরে যাওয়ার পরে ওই রাস্তাটা পর ওখানে গিয়ে মিট হয়ে যাবে। তো এখন অনেকটাই পথ চলতে হবে আমাদের। দেখতে পাচ্ছি রাস্তাটা এঁকে বেঁকে উপরে গেছে, ওইভাবে আমাদের চলতে হবে এখন। তো দেরি না করে হাঁটতে থাকি, ঠিক পৌঁছে যাবো। রাস্তাতে কী পরিমাণ ধস নেমে, যার জন্য এখানে আবার নতুন করে ঢালাই করে ব্রিজ তৈরির চেষ্টা চলছে। কী পরিমাণে ধস নেমেছে দেখুন কদিন আগে। তো এখন আমরা সেইকে উপেক্ষা করে আবার চলে এসেছি সেই নতুন বানানো রাস্তা দিয়ে। দেখুন এই জায়গাগুলোতে দেখুন ফাটল ধরে রয়েছে, কিন্তু যখন তখন এখান থেকে আবার ল্যান্ডস্লাইড হতে পারে। তো এইসব চিন্তা না করে এগিয়ে চলি ফটাফট।
মন্দাকিনী বয়ে চলেছে। অনেক লোক দেখুন নিচে ছবি তোলার জন্য নেমে পড়েছে। সেই সব জনতা বলতে পারেন, এরা কেউ তীর্থ করতে এসে সেটা বলা যাবে না, এদের এই ছবিটাই মেন উদ্দেশ্য থাকে। ছবি আমরাও তুলি, সেটা অবস্থা বুঝে, কখনোই সবসময় নয়। সেখানে অনেকেই রেস্ট নিয়ে নিচ্ছে, একটু বসে নিচ্ছে, ওখানে অনেকে চলে গেছে ছবি তুলতে। আর দেখুন এই পুলটাও কিন্তু আগেবার একটা পাকাপোক্ত পুল ছিল, সেটাও কিন্তু উড়ে গেছে। আবার করে নতুন করে একটা অস্থায়ী পুল বানানো হয়েছে এখানে, এবার থেকে ওপার যাওয়ার জন্য। তো সেটা দিয়েই এবারে যাচ্ছি। কারণ আগেবার যখন আমাদের ভিডিও যদি দেখেন, দেখবেন আগেবার এই ভিডিওতে একটা পাকাপোক্ত পুল ছিল এবং এখানে একটা না দুটো ছিল তখন। তো এখন সবই উড়ে গেছে। তো এই পাথর দিয়েই একটা নতুন করে আবার বানানো হয়েছে। তো চলতে তো একটু অসুবিধা হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। চলতে হবে, কিছু করার নেই। রাস্তা যেমনই হোক, বেরিয়ে যখন পড়েছে একটা লক্ষ্য নিয়ে, লক্ষ্যকে পূরণ করতেই হবে। তো জীবনে মন্দাকিনীর প্রভাব দেখে কিছুটা তাক লেগে যাবে, দেখাচ্ছি। জলের জোর দেখেছে কত জোরে পড়ছি জলটা, সবসময় জোরে জলটা পড়ছে। আর এদিকে যদি ঘুরে দেখাই, দেখুন এদিকে পড়ে এদিকে কোথায় জোরে বয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখানে মনে হচ্ছে কিছু দাঁড়িয়ে যাই, আর তাহলে আমার সময় নষ্ট হবে। ওপরে যেতে হবে, আর যেটা মনে হয় না ফেরা হবে। ওপরে যাওয়ার ট্রেন নিতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। রাতে দর্শন হবে কিনা জানি না, তাহলে আবার ভোরবেলা দর্শন। কী হয় দেখা যাক, চলতে থাকি। তো এই ছোটো জায়গার মধ্যে এই ঘোড়াওয়ালা, পালকিওয়ালা, বিট্টু প্রচণ্ডভাবে জ্বালাচ্ছে। মানে আপনি পাহাড়ে যখন ট্রেক করতে গেলে একটু পপুলার জায়গাতে, বিশেষ করে অমরনাথ আর কেদারনাথে, আপনাকে এইগুলো মেনে নিতেই হবে। তো যখন আসবেন এগুলো একটু মাথায় নিয়ে তবেই আসবেন। তো চলি এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো, দেখি কী খাওয়া দাওয়া করা যায়। বিস্কিট খাচ্ছি, সঙ্গে বিস্কিট ছিল, সেই বিস্কিট চা অর্ডার দিয়েছি, চাটা দিলে খাবো। ভালো ঠান্ডা ঠান্ডা। একটা চা নিলাম, ঠিকঠাক বানিয়ে দিয়েছি চিনি ছাড়া, কড়া করে আদা দিয়ে। ঠান্ডাটা খুব দরকারি জিনিস। জাস্ট জমে গেল, বসবো এখানে 10 মিনিট মতো, তারপরে আবার হাঁটাতে হবে। মন্দাকিনী বয়ে আসছে, দেখুন যেমন তার স্রোত, তেমন তার আওয়াজ, তেমন গর্জন। বয়ে পাথরে বাড়ি খেতে খেতে বিভিন্নভাবে ভেঙে ভেঙে নিচের দিকে যাচ্ছে। আর এই আমাদের রাস্তা চলেছে আগে আগে। আবারও বৃষ্টি নেমে গেছে, ওই যে সামনে দেখুন রাস্তাটা, ওই যে রাস্তা ওরকম বেঁকে বেঁকে রাস্তা গেছে, ওইভাবে যেতে হবে। এই পাহাড় ঘোরার পরে গিয়ে হয়তো কেদারনাথের দেখা পাওয়া যেতে পারে। চলুন ভেবে না ভাবনা চিন্তা করে হাঁটা লাগাই। দেখুন রাস্তাটা ঘুরে 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 আসতে, আর এখান থেকে একটা শর্টকাট রয়েছে, লোকে উঠছে। আমিও নিলাম শর্টকাটটা, আমার টাইমটা একটু বাঁচানো দরকার। বাট কখনোই রেকমেন্ডেড না, আমি বলবো না যে শর্টকাট নেবেন, কারণ শর্টকাট সময় বাঁচাতে পারে, বাট কখনো ঝুঁকি হয়ে যেতে পারে। বিশেষ করে বর্ষাকালে তো আমিও দেখলাম যে খুবই স্লিপারি। তাই একটু ঘুরেই আসবেন এখান থেকে, দিয়ে আবার চলতে থাকবেন। প্রচুর শর্টকাট আছে এই রাস্তাতে, কিন্তু নানাটে বাঞ্ছনীয়। দেখছেন এখান দিয়ে উঠলাম, খাড়াইটা দেখুন, এই ও যতদূর অব্দি চোখ যায় খাড়াই, অত অব্দি উঠতে হবে। মানে খাড়াটা প্রচুরই আছে দিকটায়। মানে 2013 আগে যে রাস্তাটা ছিল সেটাতে কিন্তু এত লেন্থও ছিল না, এত খাড়াইও ছিল না চড়াই। 2013 এই বানের পরে যেটা নতুন রাস্তা হলো, লেন্থ অনেক বড় আর চড়াই অনেক বেশি, যেটা এখন মানুষকে অনেক কষ্ট দেয়। তো এলে কিন্তু এই কষ্টটা ভোগ করতেই হবে, সেটা মাথায় রেখে আসবেন। আর যারা হেলিকপ্টারে আসছেন, ঘোড়ায় চলছে, তাদের তো কোনো অসুবিধাই নেই। এটা একমাত্র যারা হেঁটে যাচ্ছেন তাদের জন্য। দেখুন সামনে রাস্তার অবস্থা, রাস্তা নেই বললেই চলে। এর মধ্যে দিয়ে যাওয়া আসা, ঘোড়া, টুলি, পালকি, পিট্টু সব চলছে। আর ওই নিচ থেকে আমরা আসছি। অনেকটা চড়ার পরে এবং অনেকটা উচ্চাই রয়েছে, দেখতে পাচ্ছেন? ঢালে নামছি, মানে কালকে যখন ফিরবো তখন এটা আবার চড়াই হয়ে যাবে। তো চলো, চলার পথে ওইদিকে দেখুন রাস্তা যেমন যেমন চলে গেছে, ওই ওপরে যেতে হবে। তো চলতে থাকি, আশা করছি অনেকটাই চলে এসছি, আর হয়তো 5 কিলোমিটার মতো বাকি রয়েছে।
যা ল্যান্ডমার্ক বলছে, ল্যান্ডমার্কে অনেক ভুল ভালো থাকে, কারণ অনেক পুরনো ল্যান্ডমার্ক রয়েছে, অনেক নতুন ল্যান্ডমার্কও রয়েছে। তো ওই আর কি মোটামুটি 5-6 ধরেই চলি, আশা করছি হয়তো আর ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যেতে পারবো। দর্শন পাবো কিনা আজকে সেটা এখন বলতে পারছি না, কারণ 7টার সময় তো আরতি হয়, যদি বৃষ্টি না হয় হয়তো আরতিটা দেখলেও দেখা যেতে পারে। এখন সবটাই সময়ের হাতে, পরিস্থিতির হাতে। আর চারদিকে কনস্ট্রাকশানের কাজ চলে, কারণ এখানে প্রত্যেক বছরই বানানো হয়, প্রত্যেক বছরই এটা ভেঙে যায়, তাই ভাঙা করার খেলা চলে সব সময় আর কি। তো এটা নিয়ে কিছু বলার নেই। এই দেখবেন আবার বানিয়ে দিচ্ছে, আবার সামনের বাড়ি আবার ভেঙে গেছে। তো এই হচ্ছে কি ব্যাপার। ওই তাও মানুষ আসবে, মানুষে চলতে হবে, তো চলছি। শেষবেলা তো মানুষের ভিড় কিছু কম নেই। তো চলি, দেখা যাক গিয়ে কী ওখানে পাওয়া যায়, কোথায় কী খাওয়া দাওয়া হচ্ছে, কোথায় থাকছি, সবটাই দেখাবো, দেখতে থাকুন। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে বুঝি তো। GMVN-এর চলে এসেছি গারণ মন্ডলের ভেতরে, একটা রেস্টুরেন্ট রয়েছে। তো আলুর পরোটা অর্ডার দিয়েছি, দেখি তখন কেমন কী খেতে হয়, তাহলে খেয়ে বলবো। না খেলে চলতে পারছি না, খেয়ে নিয়ে দেখছি। একটা আলুর পরোটা অর্ডার দিলাম, আলুর পরোটা দিয়ে গেল, প্রথমে একটা দিলাম, ভালো লাগলে আবার দেবো। তো এবারে একটু খেয়ে দেখা পারবে। সাইজটা দেখুন মোটামুটি ঠিকই দিয়েছে, দাম নিচ্ছে 50 টাকা, বাইরে কিন্তু সব দোকানে 60 টাকা। এটা কিন্তু GMVN রেস্টুরেন্ট, ঠিক আছে। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, বাট আমি এখানে থাকবো না, আমাকে ওপরে যেতে হবে। তো একটু খেয়ে দেখবো, দেখে নিচ্ছি। ভেতরে ভালোই আলু রয়েছে, আচার দিয়ে খেয়ে দেখি। ভালো লাগছে। একটু নুনটা বেশি, যেহেতু আমি নুনটা কম খাই, নুন চিনি তার আমার বেশি লাগবে, আপনাদের তো লাগবে না। বাট এই সময়টা খুব দরকার ছিল, গরম গরম ফাটাফাটি লাগছে খেতে। ম্যাডাম হলে ওদের বলতে একটা ভালো খেতে, চ্যাম্পিয়ন খাওয়া যায়। দেখতে পাচ্ছেন একটার সময় যাতায়াত শুরু করেছিলাম, বলেছিলাম 5 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। 5 ঘন্টা তো হয়নি, 6.25 ঘন্টা লেগে গেছে। মানে 1টায় শুরু করে এখন 8:45 এসে পৌঁছালাম। এখন আর মনে হয় না মন্দিরে গিয়ে কিছু করতে পারবো, কারণ এই রাত্রিবেলায় স্পেশাল দর্শন হয়, এমনি নর্মাল লোকে কোনো দর্শন নেই। আরতিও বোধহয় 7টায় হয়ে গেছে। তো চলে এসেছি মোটামুটি আস্তাবলের সামনে। তো এবার এখানে একটা কোনো ক্যাম্প ট্যাম্প খুঁজে নেবো। ঠান্ডায় হাত ফাত জমে যাচ্ছে, ফোন টোন ধরা যাচ্ছে না, আর ফোন ধরতে হবে বলে ব্যবসাও করতে পারছি না। তো এখানে একটা বেস ক্যাম্প, মানে ক্যাম্প নিয়ে নেবো রাতের জন্য, দেখি কোথায় কী পাই। একটু খাওয়া দাওয়া করে ফুল বডিকে রেস্ট করাবো, আর ভোরবেলা দর্শন করে তারপরে নামবো। আর কি করবো, প্ল্যান ছিল আজকে আমাদের দর্শনটা হয়ে হয়তো আজকে রাতেই নেমে যাবো, বাট পুরো ভেস্তে গেল। মানে যা ভাবনা সম্ভব, মানে এই দর্শনটা না হয় তাহলে নামা সম্ভব না। আমি না 2 ঘন্টা রেস্ট নিয়ে নেমে যেতেই পারি, কিন্তু দর্শনটা যতক্ষণ হয়নি ততক্ষণ তো নামাটা একটু চাপের ব্যাপার। আর ভালোই ঠান্ডা, এখানে দেখতে পাচ্ছেন পুরো সব টুপি শীত টুপি সব পরে নিয়েছি মোটামুটি। তো দেখি সামনে গিয়ে কোথায় কী পাই। ফোনটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে, এমন অবস্থা, চরম ঠান্ডা এখানে। মোটামুটি 2-3 তো আরাম থেকে চলছে, এই সন্দেহ নেই, রাতে হয়তো সেটা মাইনাস হয়ে যেতে পারে। তো দেখি, অনেক এতক্ষণ ঘোড়া পিছন নিয়েছিল, এখন ক্যাম্পওয়ালা পিছু নিয়েছে। তো সামনে গিয়ে দেখি কি অপেক্ষা করে আছে। দেখতেছেন কাল রাতে এলাম, এসে এবার কোথায় থাকবো। তো এখানে GMVN-এর নন্দী বেস ক্যাম্প খুঁজে পেলাম, তো সেখানে এলাম। তো এখানে দেখুন থাকার ব্যবস্থা দেখুন, এই যে 2টো করে ডবল ম্যাট্রেস দিয়ে দেওয়া হয়েছে, একটা করে স্লিপিং ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর টেন্ট। দেখুন ওখানে 2টো করে আবার ভেন্টিলেশন জন্য জানলাও রয়েছে, যদি মনে করেন খুলবেন তো খুলবেন, যদিও দরকার লাগছে না। এদিকেও 2টো জানলা রয়েছে, ঠিক আছে। তো এই জায়গাতে মোটামুটি আমি রাতে থাকবো, একটা ব্যবস্থা করলাম। এসে তো প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে গেছিলাম, একদম কিছুই চলছিল, মানে যেহেতু ভিজে গেছি খুব মুশকিল হয়ে গেছিলো। তো এসে খোঁজাতে প্রথমে ওরা বললো যে এরকম 350 টাকা করে পড়বে পার হেড, কিন্তু তোমার ঘরে লোক থাকবে না। এখনো ব্যাপার না, ডরমিটারির মতোই ব্যাপার। তো 350 টাকা করে আমার পড়েছে এই GMVN-এর নন্দী বেস ক্যাম্পে এক একটা আর কি বেড বা ডরমিটারি যাই বলুন। এটা কিন্তু মন্দিরটার অনেকটাই কাছে, মানে আমি যেখানে প্রথম আসি, যে একদম আস্তাবলের সামনে, ওখান থেকে কিন্তু অনেকেই ওই ক্যাম্প টেন্ট এসব বলতে শুরু করে। আমি ওগুলো নিইনি, এদিকে আরও এগিয়ে আসি। তো এগিয়ে এসে এটা দেখতে পেলাম, ভাবলাম এটাই উদ্দেশ্য ছিল যে যদি পাই তো নেবো, না হলে তখন বেসরকারি এগুলো নিতে হবে। তো আমি কিন্তু পেয়ে গেছি, তাই নিয়েছি। এবার এখন এখানেই রেস্ট টেস্ট করবো। মোটামুটি দেখুন পাশে চার্জার পয়েন্টের ব্যবস্থা রয়েছে, একটা লাইটও রয়েছে ঠিকঠাক, এই দেখতে পাচ্ছি একটা টিউব, মানে ঘরটার আলো বাঁধা সবই ঠিকঠাক রয়েছে এখানে। হয়তো এরপরে আরও কেউ আসবে, হয়তো থাকবে, শোবে। তো ঠিকঠাক একটা জায়গা পেয়ে গেলাম মোটামুটি। আর বললে এখান থেকে মন্দির হয়তো আর 700-800 মিটার ডিস্টেন্স। তো
তো আজকে রাতে আর তো কিছু সম্ভব নয়, একবারে কালকে সকালে ঘুম থেকে উঠবো, উঠে দৌড় লাগাবো, কারণ একদম বডি আর চলছে না, মানে ভিজে গিয়ে ঠান্ডা লেগে এমন অবস্থা হচ্ছে কথাও বলতে পারছি না, এখন জাস্ট ঘুমিয়ে পড়বো। তো কালকে ভোরে উঠে দেখবো কটায় উঠছি, কি করছি, অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব। তো এই ছিল মোটামুটি আমার সোনপ্রয়াগ থেকে কেদারে আসার গল্প, কেদারে কোথায় থাকলাম। তো বাকি কাল কি করছি, কীভাবে কেদার দর্শন করছি, কতক্ষণ লাগছে, নিচে নেমে কি করছি, সবই আসবে পরে ভিডিওতে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন ম্যাপেল। এই রাতের অন্তরে কথা দেখাতে পাচ্ছি আমি জানি না, এই যে নন্দী বেস ক্যাম্প বাসুকি টেন্ট কলোনি, এখানে টেন্ট পাওয়া যায়। এখানে লেখা রয়েছে মে জুন মাসে টেন্টের ভাড়া হচ্ছে 600 টাকা প্লাস জিএসটি, জুলাই আর আগস্টে টেন্টের ভাড়া হচ্ছে কি 448 টাকা প্লাস জিএসটি, আর সেপ্টেম্বর টু নভেম্বরে ভাড়া হচ্ছে গিয়ে 500 টাকা অ্যান্ড জিএসটি। আর এই হচ্ছে কি ওদের অফিসটা, এই যে দেখুন লেখা আছে নন্দী বেস ক্যাম্প বাসুকি টেন্ট কলোনি। তো এখানেই আমি এসছি, গিয়ে এবার কথা বলবো যদি একটা রুম ব্যবস্থা হয়। তো এদের এই রুমগুলো সব এদিকেই রাখা রয়েছে, টেন্টগুলো যে দেখুন প্রচুর টেন্ট রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে কথা বলা যাক কি টেন্ট পাচ্ছি না পাচ্ছি। GMVN মানে হচ্ছে কি গাড়োয়াল মন্ডল বিকাশ নিগম লিমিটেড। তো এটা উত্তরাখণ্ডেরই সরকারি সংস্থা। তো দেখা যাক কি হচ্ছে।